আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বাংলা আপডেট চ্যানেলের আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। ইরানে গোপনে হামলা চালিয়েছে আরব আমিরাত। বট বাহিনী লাগিয়ে যুক্তরাষ্ট্র ইসরায়েল সম্পর্ক ভাঙার চেষ্টা করছে পাকিস্তান সহ কয়েকটি দেশ, নেতানিয়াহু। শত্রুকে স্মরণীয় শিক্ষা দেব, 90% পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করার হুমকি ইরান। লেবাননে আরও 2 বাংলাদেশি নিখোঁজ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, নিয়মিত নিউজ আপডেট পেতে এখনই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। ইরানে গোপনে হামলা চালিয়েছে আরব আমিরাত। সংযুক্ত আরব আমিরাত ইরানের বিরুদ্ধে গোপনে সামরিক হামলা চালিয়েছে, এমনটাই জানিয়েছে বিষয়টি সম্পর্কে অবগত একাধিক সূত্র। মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। আরব আমিরাতের সামরিক বাহিনী পশ্চিমা বিশ্বের যুদ্ধবিমান ও নজরদারি নেটওয়ার্ক দিয়ে সুসজ্জিত। ইরানে আমিরাতের এই হামলাগুলো ইঙ্গিত দিচ্ছে যে দেশটি এখন অর্থনৈতিক শক্তি এবং মধ্যপ্রাচ্য জুড়ে ক্রমবর্ধমান প্রভাব রক্ষায় এই সামর্থ্য ব্যবহার করতে আরও আগ্রহী হয়ে উঠেছে। বিষয়টি সম্পর্কে অবগত সূত্রদের মতে যেসব হামলার কথা আরব আমিরাত প্রকাশ্যে স্বীকার করেনি তার মধ্যে একটি ছিল পারস্য উপসাগরের লাওয়ান দ্বীপে অবস্থিত ইরানের একটি তেল শোধনাগারে হামলা। ওই হামলা এপ্রিলের শুরুর দিকে ঘটে। ঠিক সেই সময় মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প 5 সপ্তাহব্যাপী বিমান অভিযানের পর যুদ্ধবিরতির ঘোষণা দিচ্ছিলেন। এতে বিশাল অগ্নিকাণ্ড ঘটে এবং শোধনাগারের বড় অংশের সক্ষমতা মাসের পর মাস অচল হয়ে পড়ে। সে সময় ইরান বলেছিল ওই শোধনাগারটি শত্রু হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এর প্রতিক্রিয়ায় তারা আরব আমিরাত ও কুয়েতের ওপর ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। একটি সূত্র জানিয়েছে যুক্তরাষ্ট্র ওই হামলা ভালোভাবেই নিয়েছিল এবং তারা নীরবে আরব আমিরাত এবং অন্যান্য উপসাগরীয় দেশগুলোর যুদ্ধে যুক্ত হওয়ার বিষয়টিকে স্বাগত জানিয়েছে। আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় হামলা নিয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানালেও আগের এক বিবৃতির দিকে ইঙ্গিত করেছে। সেই বিবৃতিতে বলা হয়েছিল শত্রুতামূলক কর্মকাণ্ডের জবাব দেওয়ার, এমনকি সামরিকভাবে জবাব দেওয়ার অধিকার তাদের আছে। পেন্টাগন এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। হোয়াইট হাউস যুদ্ধ চলাকালে আমিরাতের সম্পৃক্ততা নিয়ে প্রশ্নের সরাসরি উত্তর না দিলেও বলেছে প্রেসিডেন্ট ট্রাম্পের হাতে সব বিকল্প খোলা আছে এবং ইরানি শাসনের ওপর যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ প্রভাব রয়েছে। মধ্যপ্রাচ্য বিশ্লেষক ও আমিরাতের উত্থান নিয়ে বইয়ের লেখক দিনা এসফান্দিয়ারি বলেছেন একটি উপসাগরীয় আরব দেশকে সরাসরি ইরানের ওপর আঘাত হেনে যুদ্ধরত পক্ষ হিসেবে দেখা যাওয়াটা গুরুত্বপূর্ণ। তিনি আরও বলেন তেহরান এখন চেষ্টা করবে আরব আমিরাত এবং অন্যান্য উপসাগরীয় আরব দেশগুলোর মধ্যে বিভাজন আরও গভীর করতে, যারা যুদ্ধ শেষ করার জন্য মধ্যস্থতা করার চেষ্টা করছে। বট বাহিনী লাগিয়ে যুক্তরাষ্ট্র ইসরায়েল সম্পর্ক ভাঙার চেষ্টা করছে পাকিস্তান সহ কয়েকটি দেশ, নেতানিয়াহু। দখলদার ইসরায়েল রাষ্ট্রের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেছেন তার দেশের বিরুদ্ধে বেশ কয়েকটি দেশ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার চালাচ্ছে, যাতে ইসরায়েলের প্রতি যুক্তরাষ্ট্রের জনগণের যে সমর্থন তা যেন ভেঙে পড়ে এবং ওয়াশিংটন তেল আবিব জোট দুর্বল হয়ে পড়ে। এসব দেশের মধ্যে পাকিস্তানও আছে বলে উল্লেখ করেছেন তিনি। মার্কিন সংবাদ মাধ্যম CBS নিউজের 60 মিনিটস ওভারটাইম নামক একটি অনুষ্ঠানে বেনিয়ামিন নেতানিয়াহু এই দাবি করেন। তিনি বলেন, আমাদের বিরুদ্ধে কয়েকটি দেশ মূলত ভুয়া ঠিকানা ব্যবহার করে বট বাহিনী বা বট ফার্মের মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমকে প্রভাবিত করেছে, যেন আমেরিকার জনগণের ইসরায়েলের প্রতি সহানুভূতি ভেঙে যায়, যেন আমেরিকা ইসরায়েল জোট দুর্বল হয়ে পড়ে, কারণ তারা মনে করে সেটাই তাদের স্বার্থের পক্ষে যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে কিভাবে এই কাজ হচ্ছে সেই বিষয়ে ব্যাখ্যা দিয়ে নেতানিয়াহু বলেন, আর তারা খুব কৌশলে কাজটা করে। যেমন ধরা যাক, আপনি দেখবেন আমি একজন খাঁটি টেক্সান, আমি সবসময় ইসরায়েলকে সমর্থন করেছি, কিন্তু তারা এখন যা করছে আমি সেটা সহ্য করতে পারছি না, আমি ইসরায়েলের বিরুদ্ধে চলে যাচ্ছি। এরপর আপনি সেই ঠিকানা অনুসরণ করে দেখবেন সেটি আসলে পাকিস্তানের মাটির গভীরের কোনো স্থান থেকে পরিচালিত হচ্ছে। যুদ্ধাপরাধের অপরাধে আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেপ্তারি পরোয়ানা পাওয়া এই প্রধানমন্ত্রী আরও বলেন, এবং এটি আমাদের ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত করেছে। আমরা যখন 7টি যুদ্ধক্ষেত্রে 7টি ফ্রন্টে সরাসরি সামরিক লড়াই চালাচ্ছিলাম, তখন 8ম ফ্রন্টে আমরা পুরোপুরি উন্মুক্ত হয়ে পড়েছিলাম। সেটি ছিল গণমাধ্যমের যুদ্ধ, আর প্রকৃতপক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমের যুদ্ধ। এই লড়াইকে নেতানিয়াহু তুলনা করেন F-35 যুদ্ধবিমানের আক্রমণের সঙ্গে, যেখানে তার দেশ সেই আক্রমণ মোকাবিলা করছে অশ্বারোহী বাহিনী নিয়ে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মান বাহিনীর হামলার মুখে পোলিশদের প্রতিরোধের স্মৃতি স্মরণ করে নেতানিয়াহু বলেন, আর আপনি জানেন আমরা এত ব্যস্ত ছিলাম যে আমরা এটা খেয়ালই করিনি। তারা যখন আমাদের ওপর F-35 সমতুল্য শক্তি দিয়ে আক্রমণ চালাচ্ছে, তখন আমরা তাদের বিরুদ্ধে লড়াই করার চেষ্টা করছি যেন পোল্যান্ডের অশ্বারোহী বাহিনী নিয়ে। শত্রুকে স্মরণীয় শিক্ষা দেব, 90% পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করার হুমকি ইরান। ইরান সতর্ক করে বলেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যদি আবার তাদের ভূখণ্ডে হামলা চালায়, তাহলে তেহরানের সম্ভাব্য জবাবগুলোর একটি হতে পারে ইউরেনিয়াম 90% পর্যন্ত সমৃদ্ধকরণ। সোজা কথায় পরমাণু অস্ত্র তৈরির সক্ষমতা অর্জন। একই সঙ্গে ফের হামলা হলে ইরান শত্রুকে এমন শিক্ষা দেবে যা তারা সবসময় স্মরণ রাখবে।
ইরানের পার্লামেন্টের পররাষ্ট্রনীতি ও জাতীয় নিরাপত্তা কমিটির মুখপাত্র ইব্রাহিম রেজাই সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এই বিষয়ে বলেন, আমরা এটি পার্লামেন্টে পর্যালোচনা করব। এর আগে গত রোববার ইরান যুদ্ধের অবসান ঘটাতে যুক্তরাষ্ট্রের প্রস্তাবের জবাব পাকিস্তানের মাধ্যমে পাঠায়, কিন্তু ট্রাম্প সেটিকে পুরোপুরি অগ্রহণযোগ্য বলে প্রত্যাখ্যান করেন। এরপর সোমবার ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেন, যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে ইরান স্মরণীয় শিক্ষা দিতে প্রস্তুত। তিনি এক্সে দেওয়া এক পোস্টে লেখেন, আমাদের শস্ত্রবাহিনী যে কোনো আগ্রাসনের জবাবে স্মরণীয় শিক্ষা দিতে প্রস্তুত। তিনি আরও বলেন, ভুল কৌশল ও ভুল সিদ্ধান্ত সবসময় ভুল ফলাফল তৈরি করে। পুরো বিশ্ব ইতিমধ্যেই এটি বুঝে গেছে। গালিবাফ সতর্ক করে বলেন, ইরান সব ধরনের বিকল্পের জন্য প্রস্তুত এবং প্রতিপক্ষরা বিস্মিত হবে। এক্সে শেয়ার করা আরেক পোস্টে তিনি বলেন, তেহরানের 14 দফা প্রস্তাবে বর্ণিত ইরানি জনগণের অধিকার মেনে নেওয়া ছাড়া আর কোনো বিকল্প নেই। গালিবাফ লেখেন, অন্য যে কোনো পন্থা পুরোপুরি ব্যর্থ হবে। একের পর এক ব্যর্থতা ছাড়া কিছুই আসবে না। তিনি আরও বলেন, তারা যত বেশি সময় ক্ষেপণ করবে, মার্কিন করদাতাদের তত বেশি মূল্য দিতে হবে। এদিকে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদী হরমুজ প্রণালী নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সম্ভাব্য একটি খসড়া প্রস্তাবের বিষয়ে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন উদ্যোগে সমালোচনা করেন। এক্সে দেওয়া এক পোস্টে গরিবাবাদী বলেন, যুক্তরাষ্ট্র ও কয়েকটি আঞ্চলিক অংশীদারের এই খসড়া প্রস্তাব এগিয়ে নেওয়ার প্রচেষ্টা আসলে বাস্তবতাকে বিকৃত করার চেষ্টা। তার ভাষায়, এটি ইরানের বিরুদ্ধে সামরিক আগ্রাসন ও অবৈধ অবরোধের বাস্তবতা আড়াল করার উদ্যোগ। লেবাননে আরও 2 বাংলাদেশি নিখোঁজ। লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় 2 বাংলাদেশি নিহত হওয়ার পর আরও 2 জন নিখোঁজ হয়েছেন বলে জানা গেছে। লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি ড্রোন হামলায় প্রথমে 2 বাংলাদেশি প্রবাসী নিহত হন। পৃথক আরেকটি হামলায় অন্য 2 বাংলাদেশি নিখোঁজ হন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। মঙ্গলবার এক বিবৃতিতে বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় এই হামলার তীব্র নিন্দা জানিয়ে সংশ্লিষ্ট সব পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শন এবং আন্তর্জাতিক আইন মেনে চলার আহ্বান জানিয়েছে। নিহত 2 বাংলাদেশি হলেন সাতক্ষীরা জেলার শফিকুল ইসলাম ও মোহাম্মদ নাহিদুল ইসলাম। সোমবার দুপুরে লেবাননের নাবাতিয়েহ অঞ্চলের জেবদিন এলাকায় তাদের বাসস্থানে ড্রোন হামলা চালানো হলে তারা নিহত হন। সোমবার রাতেই নাবাতিয়েহের আরেকটি আবাসিক এলাকায় পৃথক ড্রোন হামলা হয়, যেখানে বাংলাদেশি অভিবাসীরা বসবাস করতেন। এই হামলার পর আরও 2 বাংলাদেশি নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছেন বৈরুতে বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব শ্রম মোহাম্মদ আনোয়ার হোসেন। বাংলাদেশি গণমাধ্যমকে মোহাম্মদ আনোয়ার জানান, ড্রোন হামলায় নিখোঁজ 2 জনের থাকার জায়গাটি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। এখনও মরদেহ উদ্ধার না হওয়ায় আনুষ্ঠানিকভাবে তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা যাচ্ছে না। পররাষ্ট্র মন্ত্রণালয় নিহত ব্যক্তিদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়ে এই ঘটনাকে ইসরায়েলি বাহিনীর জঘন্য হামলা হিসেবে উল্লেখ করেছে। বৈরুতে বাংলাদেশ দূতাবাস বর্তমানে লেবাননের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রেখে শফিকুল ও নাহিদুলের মরদেহ দেশে পাঠানোর ব্যবস্থা করছে। পাশাপাশি সাতক্ষীরায় থাকা নিহত ব্যক্তিদের পরিবারের সঙ্গেও দূতাবাস সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করছে বলে সরকারি বিবৃতিতে জানানো হয়েছে। হামলার পর আরও 2 বাংলাদেশি নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছেন বৈরুতে বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব শ্রম মোহাম্মদ আনোয়ার হোসেন। বাংলাদেশি গণমাধ্যমকে মোহাম্মদ আনোয়ার জানান, ড্রোন হামলায় নিখোঁজ 2 জনের থাকার জায়গাটি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। এখনও মরদেহ উদ্ধার না হওয়ায় আনুষ্ঠানিকভাবে তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা যাচ্ছে না।